আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। সকলের স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 21th সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে চ্যাপ্টার 11 থেকে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। এখন আমি চ্যাপ্টার 12 পেট্রোল ইঞ্জিন থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 21, Thermodynamics and Heat Engine 67061, 6th Semester Mechanical Department, presented by Engineer Jannatul Ferdowsi, Chief Instructor Mechanical, Kumilla Polytechnic Institute. Learning Outcome, আজকের আলোচ্য বিষয়সমূহ: What is petrol engine, Principle of 4-stroke petrol engine, Principle of 2-stroke petrol engine, 2-stroke versus 4-stroke petrol engine, advantages of petrol engine, disadvantages of petrol engine, purpose of lubrication system, lubrication systems. Chapter 12, Understand the features of petrol engine. পেট্রোল ইঞ্জিন। শিক্ষার্থীরা, পেট্রোল ইঞ্জিন স্পার্ক ইগনিশন সহ একটি আভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন যা পেট্রোল এবং অনুরূপ উদায়ী জ্বালানির উপর চালনার জন্য ডিজাইন করা হয়েছিল। জ্বালানি এবং বায়ু মিশ্রিত করার পদ্ধতিতে এবং জ্বলন প্রক্রিয়া শুরু করার জন্য স্পার্ক প্লাগ ব্যবহার করে প্রক্রিয়াটি ডিজেল ইঞ্জিন থেকে পৃথক করা হয়। দুই ধরনের পেট্রোল ইঞ্জিন রয়েছে: 4-stroke পেট্রোল ইঞ্জিন, 2-stroke পেট্রোল ইঞ্জিন। 4-stroke পেট্রোল ইঞ্জিনের মূলনীতি, প্রিন্সিপাল অফ 4-stroke পেট্রোল ইঞ্জিন। শিক্ষার্থীরা, পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসাবে গ্যাসোলিন বা পেট্রোল ব্যবহার করা হয়, এজন্য একে পেট্রোল ইঞ্জিন বা গ্যাসোলিন ইঞ্জিনও বলে। 4-stroke পেট্রোল ইঞ্জিনের 4টি ঘাতে সম্পন্ন হয়। ঘাতগুলো হলো প্রবেশ বা চার্জিং ঘাত, ইনটেক অর সাকশন অর চার্জিং স্ট্রোক, সংকোচন ঘাত, কম্প্রেশন স্ট্রোক, প্রসারণ ঘাত, পাওয়ার অর ওয়ার্কিং অর এক্সপানশন স্ট্রোক, নির্গমন ঘাত, এক্সজস্ট স্ট্রোক। আমরা এখন বিস্তারিত দেখব। ইনট্রোক স্ট্রোক। পিস্টন টিডিসি হতে বিডিসি এর দিকে যেতে থাকে। এতে সিলিন্ডারে শূন্যতার সৃষ্টি হয়। ইনটেক ভালভ খোলা থাকে। কার্বুরেটর থেকে এয়ার ফুয়েল চার্জ সিলিন্ডারের মধ্যে ইনটেক পোর্ট দিয়ে প্রবেশ করে। সিলিন্ডার এয়ার ফুয়েল চার্জ দিয়ে পূর্ণ হয়। কম্প্রেশন স্ট্রোক। এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন বিডিসি হতে টিডিসি এর দিকে যেতে থাকে। চার্জ রুদ্রতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে। এতে এয়ার ফুয়েল চার্জের চাপ বেড়ে 6 থেকে 10 কেজিএফ পার সেন্টিমিটার স্কয়ার এবং তাপমাত্রা বেড়ে 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত হয়। পাওয়ার স্ট্রোক। এয়ার ফুয়েল মিক্সচার ইলেকট্রিক স্পার্কের সাহায্যে প্রজ্বলন ঘটে। দহন ক্রিয়া সমায়তনে সংঘটিত হয়। দহনের ফলে উষ্ণতা বৃদ্ধি পেয়ে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে এবং চাপ অনেক বেড়ে যায়। শিক্ষার্থীরা, এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। প্রজ্বলিত গ্যাসের চাপে পিস্টন টিডিসি হতে বিডিসি এর দিকে চলে যায়। এই প্রসারণ রুদ্রতাপে সংঘটিত হয়। পিস্টনের এই সম্প্রসারণ ক্রিয়া দিয়ে ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণন গতি লাভ করে। এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট ভালভ খোলা থাকে।
পিস্টন বিডিসি হতে টিডিসি এর দিকে যায়। পোড়া গ্যাস পিস্টনের ধাক্কায় নির্গমন পথে দিয়ে বের হয়ে যায়। এটি নির্গমন পথ, এই নির্গমন পথ দিয়ে বের হয়ে যায় এবং চক্র সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মূলনীতি। শিক্ষার্থীরা, 1881 সালে ক্লার্ক টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন উদ্ভাবন করেন। চক্রের 4টি ধাপ, ইনটেক, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সজস্ট, পিস্টনের 2টি পূর্ণ স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে সম্পন্ন হয়। টু স্ট্রোক ইঞ্জিনে একটি ইনলেট পোর্ট, একটি এক্সজস্ট পোর্ট এবং একটি ট্রান্সফার পোর্ট থাকে। চিত্রে আমরা টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন দেখতে পাচ্ছি। এখন বিস্তারিত আমরা টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মূলনীতি আলোচনা করব। ফুয়েল ইনটেক, অর্থাৎ প্রথম স্ট্রোকে ইনটেক এবং কম্প্রেশন হয়। ইনটেকের ক্ষেত্রে পিস্টন টিডিসি এর দিকে যেতে থাকে এবং দহন প্রকোষ্ঠে প্রবেশ করা এয়ার ফুয়েল মিশ্রণ সংকুচিত করে। এ অবস্থায় পিস্টন ইনলেট পোর্ট খুলে দেয় এবং ক্র্যাঙ্ককেসে শূন্যতার সৃষ্টি হয়। সজীব এয়ার ফুয়েল মিশ্রণ ক্র্যাঙ্ককেসে প্রবেশ করে। কম্প্রেশন স্ট্রোকের ক্ষেত্রে পিস্টন টিডিসি হতে বিডিসি এর দিকে যায়, রিড ভালভ বন্ধ থাকে, দহন প্রকোষ্ঠে প্রবেশ করা এয়ার ফুয়েল মিশ্রণ সংকুচিত হয়। পিস্টনের ঊর্ধ্বগমনের ফলে একটি পূর্ণ স্ট্রোকে সাকশন এবং কম্প্রেশন সম্পন্ন হয়। দ্বিতীয় স্ট্রোক, কম্বাসন এবং এক্সজস্ট স্ট্রোক। পিস্টন যখন টিডিসি অবস্থানে পৌঁছে তখন স্পার্ক প্লাগ থেকে ইলেকট্রিক স্পার্ক পেয়ে এয়ার ফুয়েল মিশ্রণ প্রজ্বলিত হয়। জ্বালানি দহনের ফলে দহন প্রকোষ্ঠের চাপ বহুগুণ বেড়ে যায়। এ চাপের প্রভাবে পিস্টন দ্রুত নিচের দিকে নামতে থাকে, ফলে সম্প্রসারণ বা পাওয়ার স্ট্রোক সম্পন্ন হয়। এ অবস্থায় এক্সজস্ট স্ট্রোক খুলে যায় এবং পোড়া গ্যাস সিলিন্ডার থেকে বায়ুমণ্ডলে চলে যায়। শিক্ষার্থীরা, পিস্টনের নিম্নগতির কারণে ক্র্যাঙ্ককেসের পূর্বের স্ট্রোকে প্রবেশ করা এয়ার ফুয়েল মিশ্রণ ট্রান্সফার পোর্ট দিয়ে দহন প্রকোষ্ঠে চলে যায়। সজীব এয়ার ফুয়েল মিশ্রণ ট্রান্সফার পোর্ট দিয়ে দহন প্রকোষ্ঠে প্রবেশকালে পিস্টন হেডের ডিফ্লেক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। ফলে চার্জ এক্সজস্ট পোর্টের দিকে না যেয়ে দহন প্রকোষ্ঠের উপরের দিকে ধাবিত হয়। চার্জ দিয়ে পোড়া গ্যাস বের হয়ে যাওয়ার কাজেও ডিফ্লেক্টর সহায়তা করে। দ্বিতীয় স্ট্রোকে 2টি ধাপ সম্প্রসারণ ও এক্সজস্ট সম্পন্ন হয় এবং নতুন চক্রের পুনরাবৃত্তি ঘটে। শিক্ষার্থীরা, এখন আমরা 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এবং 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের পার্থক্য বা তুলনা দেখব। 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এর ক্ষেত্রে 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে পিস্টনের 2 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে চক্র সম্পন্ন হয়। 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে পিস্টনের 4 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে চক্র সম্পন্ন হয়। 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। পক্ষান্তরে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 2 ঘূর্ণনে ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে সাধারণত কোনো ভালভ থাকে না, তবে কখনো একটি নির্গমন ভালভ ব্যবহৃত হয়ে থাকে। 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে প্রতিটি সিলিন্ডারের জন্য কমপক্ষে 2টি ভালভ থাকে। 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে ইনটেক এবং এক্সজস্ট স্ট্রোকে ট্রান্সফার পোর্ট থাকে। 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ইনটেক এবং এক্সজস্ট স্ট্রোকে ভালভ ব্যবহার করা হয়।
টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ফুয়েল কম্প্রেশন রেশিও কম, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ফুয়েল কম্প্রেশন রেশিও বেশি। যান্ত্রিক যন্ত্রাংশ কম বলে যান্ত্রিক দক্ষতা 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে বেশি, পক্ষান্তরে যন্ত্রাংশ বেশি বলে যান্ত্রিক দক্ষতা 4 স্ট্রোক ইঞ্জিনের কম। জ্বালানির অপচয় বেশি, তাই তাপীয় দক্ষতা কম। 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে জ্বালানির অপচয় কম, তাই তাপীয় দক্ষতা বেশি। 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন অল্প ক্ষমতার ইঞ্জিনে ব্যবহৃত হয়, যেমন মোটরসাইকেল, স্কুটার ইত্যাদিতে ব্যবহৃত হয়। 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন বেশি ক্ষমতার ইঞ্জিনে ব্যবহৃত হয়, যেমন কার, ট্রাক, বাস ইত্যাদিতে ব্যবহৃত হয়। পেট্রোল ইঞ্জিনের সুবিধাসমূহ, অ্যাডভান্টেজেস অফ পেট্রোল ইঞ্জিন। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের গতি প্রায় 3000 আরপিএম, সর্বাধিক চাপ এবং তাপমাত্রা কম হয়, ওজনে হালকা হয়। পেট্রোল ইঞ্জিনের প্রাথমিক ব্যয় কম, পেট্রোল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ব্যয় কম। পেট্রোল ইঞ্জিনের অসুবিধাসমূহ, ডিসঅ্যাডভান্টেজেস অফ পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও অর্থাৎ সংকোচন অনুপাত কম, 6 থেকে 10 পর্যন্ত হয়ে থাকে। কম সংকোচন অনুপাত হয়, থার্মাল এফিসিয়েন্সিও কম। পেট্রোলের দাম বেশি হয়, রানিং কস্ট বেশি হয় পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। লুব্রিকেটিং সিস্টেমের উদ্দেশ্যসমূহ, পারপোজ অফ লুব্রিকেটিং সিস্টেম। লুব্রিকেটিং সিস্টেমের উদ্দেশ্যগুলো লুব্রিকেশন, সিলিং, ক্লিনিং, কুলিং, রিডাকশন অফ নয়েজ, অ্যাবজর্বস শক, অ্যাবজর্বস কন্টামিনেন্টস। অর্থাৎ আমরা এখন বিস্তারিত দেখি। লুব্রিকেন্টস, লুব্রিকেশন ইঞ্জিনের চলমান অংশসমূহ পিচ্ছিল করে তাদেরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। সিলিং, পিস্টন রিং ও সিলিন্ডার ওয়ালের মাঝের ফাঁকা স্থান দিয়ে যাতে কোনো গ্যাসীয় পদার্থ নিচের দিকে যেতে না পারে তার জন্য অয়েল ফিল্ম সৃষ্টি করে। ক্লিনিং, লুব্রিকেটিং সিস্টেমে ব্যবহৃত লুব্রিকেন্টস পরিষ্কারক পদার্থ হিসাবে কাজ করে। কুলিং, ইঞ্জিনের যন্ত্রাংশ ঠান্ডা রাখতে সাহায্য করে। রিডাকশন অফ নয়েজ, যন্ত্রাংশসমূহকে অতিরিক্ত ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। অ্যাবজর্ব শক, বিয়ারিং সারফেস এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের মধ্যে ধাক্কা শোষণ করে শব্দ কমায়। অ্যাবজর্ব কন্টামিনেন্টস, ইঞ্জিনের যন্ত্রাংশসমূহকে মরিচা ধরার হাত থেকে রক্ষা করে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা লুব্রিকেটিং সিস্টেমের উদ্দেশ্যসমূহ দেখলাম। তোমরা বুঝতে পারছো তো? লুব্রিকেটিং সিস্টেমস, লুব্রিকেটিং সিস্টেমকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। স্প্লাশ বা ছিটানো পদ্ধতি, ছিটানো ও চাপ প্রয়োগের যৌথ পদ্ধতি, চাপ প্রয়োগ পদ্ধতি। শিক্ষার্থীরা, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। স্প্লাশ বা ছিটানো পদ্ধতি, এই পদ্ধতিতে লুব অয়েলকে ছিটিয়ে ইঞ্জিনে বিভিন্ন যন্ত্রাংশকে তৈলাক্ত ও পিচ্ছিল করে, এজন্য এই পদ্ধতির নাম ছিটানো পদ্ধতি বলা হয়। এই ব্যবস্থাপনায় ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে ঘূর্ণায়মান যন্ত্রাংশ সমূহের সমন্বয়ে ক্র্যাঙ্ককেসের লুব অয়েলকে বিভিন্ন যন্ত্রাংশে পৌঁছে দেয়। এজন্য কানেক্টিং রডের বিগ অ্যান্ড বেয়ারিং সমূহের মাথার নিম্নাংশে বাড়তি ধাতু নির্মিত ডিপার নামক চামচ আকৃতির একটি অংশবিশেষ লাগানো থাকে। ইঞ্জিন চলতে থাকলে ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্টিং রড ঘোরার সময় ওই ডিপার ক্র্যাঙ্ককেস থেকে লুব অয়েল ছিটিয়ে উপরের দিকে তুলে দেয়। ক্র্যাঙ্ককেস হতে যন্ত্রাংশে অয়েল সরবরাহ করা বা ছিটানোর জন্য এই পদ্ধতিকে সাধারণত কোনো পাম্প ব্যবহার করা হয় না, তবে স্প্লাশ প্যান বিশিষ্ট সিস্টেমে প্যানে অয়েল সরবরাহের জন্য পাম্প ব্যবহৃত হয়।
আইহেড ভালভ পদ্ধতি ইঞ্জিনে এ পদ্ধতি অসুবিধাজনক, কারণ লুব অয়েল ছিটিয়ে রকার আর্ম, ভালভ গাইড প্রভৃতি স্থানে লুব অয়েল পৌঁছানো যায় না। চিত্রে আমরা স্প্লাশ সিস্টেম দেখতে পাচ্ছি এবং স্প্লাশ সিস্টেম কিভাবে কাজ করে সেগুলো বিস্তারিত আমি আলোচনা করেছি। ড্রাই সাম্প প্রেসার অ্যাপ্লাইড ফোর্স অর্থাৎ চাপ প্রয়োগ পদ্ধতিকে দুভাগে ভাগ করা যায়। একটি ওয়েট সাম্প লুব্রিকেশন, পক্ষান্তরে অন্যটি ড্রাই সাম্প লুব্রিকেশন। আমরা এখন ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেম সম্পর্কে জানব। যে লুব্রিকেটিং সিস্টেমে লুব অয়েল সাম্পে জমা থাকে না তাকে ড্রাই সাম্প পদ্ধতি বলে। এই পদ্ধতির সুবিধা হলো গাড়ি তথা ইঞ্জিনের চলার সময় তার অবস্থানের যত পরিবর্তনই হোক না কেন লুব্রিকেশনের জন্য লুব অয়েলের কোনো অভাব পরিলক্ষিত হয় না। অর্থাৎ যে সমস্ত জায়গায় যানবাহন অবিরত পজিশন পরিবর্তন করে সেখানে এ পদ্ধতি ব্যবহৃত হয়, যেমন বিমান, পাহাড়ি এলাকায় ব্যবহৃত যানবাহনে এই পদ্ধতি ব্যবহৃত হয়। চিত্রে আমরা ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেম দেখতে পাচ্ছি। এখন বিস্তারিত আলোচনা করব। ড্রাই সাম্প পদ্ধতিতে লুব অয়েল একটি পৃথক ট্যাঙ্কে জমা থাকে এবং সেখান থেকে ইঞ্জিনে সরবরাহ করা হয়। লুব্রিকেশনের পর লুব অয়েল সাম্পে ফিরে আসে। সাম্প হতে বিশেষ পাম্পের মাধ্যমে পুনরায় অয়েল ট্যাঙ্কে পাঠানো হয়। এ পদ্ধতিতে দুটি লুব অয়েল পাম্প ব্যবহার করা হয়। প্রথমটিকে স্ক্যাভেঞ্জিং পাম্প বলা হয়। এটা অয়েল সাম্পের সর্বনিম্নাংশে অবস্থান করে অয়েল সাম্প হতে ফিল্টারের মাধ্যমে লুব অয়েলকে পাম্প করে মেইন সাপ্লাই ট্যাঙ্কে প্রেরণ করে থাকে। দ্বিতীয় পাম্পটিকে প্রেসার পাম্প বলে। এটা সাপ্লাই ট্যাঙ্কের সাথে অবস্থান করে সাপ্লাই ট্যাঙ্ক হতে অয়েল কুলারের মাধ্যমে লুব অয়েলকে বিয়ারিং ও অন্যান্য যন্ত্রাংশে সরবরাহ করে থাকে। এই পদ্ধতিতে লুব্রিকেশনের পর অয়েল সাম্পে ফেরত আসা লুব অয়েলকে সঙ্গে সঙ্গে স্ক্যাভেঞ্জিং পাম্পের সাহায্যে সাপ্লাই ট্যাঙ্কে পাঠানো হয়। ফলে অয়েল সাম্পে কোনো লুব অয়েল জমা থাকে না। এ কারণে এ পদ্ধতিকে ড্রাই সাম্প লুব্রিকেশন বলা হয়। মেইন বিয়ারিং এবং বিগ এন্ড বিয়ারিং এর জন্য সর্বকৃত লুব অয়েলের চাপ 4 থেকে 5 kg/cm² হয়ে থাকে। অতঃপর টাইমিং গিয়ার, ক্যাঙ্কশ্যাফট বিয়ারিং, রকার শ্যাফট প্রভৃতির জন্য লুব অয়েল প্রেসার কমিয়ে 0.5 kg/cm² করা হয়। শিক্ষার্থীরা, আমরা এখন লুব্রিকেটিং সিস্টেম পার্টস অর্থাৎ লুব্রিকেটিং সিস্টেমের অংশসমূহ দেখব। লুব্রিকেটিং সিস্টেমে অয়েল সাম্প, অয়েল পাম্প, পিকআপ স্কিন, প্রেসার রেগুলেটর, অয়েল ফিল্টার, বাইপাস ভালভ, অয়েল গ্যালারিজ, ডিপ স্টিক, প্রেসার ইন্ডিকেটর এই অংশসমূহ থাকে। চিত্র আমরা এর অবস্থানসমূহ দেখতে পাচ্ছি। এখন আমরা এর কিছু কিছু অংশসমূহ সম্পর্কে জানব। অয়েল সাম্প ইঞ্জিনের যে অংশে লুব্রিকেটিং অয়েল ধারণ করে এবং লুব্রিকেশনের পর লুব্রিকেটিং অয়েল যে স্থানে ফিরে আসে তাকে অয়েল সাম্প বলে। এটা অ্যালুমিনিয়াম, স্টিল বা কাস্ট আয়রনের শীট দিয়ে তৈরি হয়ে থাকে। লুব অয়েলের গুণাগুণ নষ্ট হয়ে গেলে বা ময়লাযুক্ত লুব অয়েল অপসারণ করতে হয়। লুব অয়েল অপসারণের জন্য নিম্নাংশে একটি ড্রেন প্লাগ সংযুক্ত থাকে। অয়েল স্ট্রেইনার এটা সূক্ষ্ম ধাতব তার দিয়ে জালের ন্যায় তৈরি এবং ছাঁকনি বিশেষ যা অয়েল সাম্পের মধ্যে ডুবানো থাকে। অয়েল পাম্পে যাওয়ার আগে স্ট্রেইনার লুব অয়েল থেকে বড় আকারের অপদ্রব্য বয়ে নিয়ে যেতে বাধা প্রদান করে। অয়েল পাম্প
যে যন্ত্রের সাহায্যে লুব্রিকেটিং অয়েলকে লুব্রিকেটিং সিস্টেমে সঞ্চালিত করে তাকে অয়েল পাম্প বলে। ইঞ্জিন লুব্রিকেশন পদ্ধতিতে 4 ধরনের লুব অয়েল পাম্প ব্যবহার করা হয়ে থাকে: গিয়ার টাইপ পাম্প, ইসেন্ট্রিক রোটর পাম্প, ইসেন্ট্রিক ভ্যান পাম্প, প্লাঞ্জার টাইপ পাম্প। অয়েল ফিল্টার। লুব্রিকেটিং সিস্টেমে অয়েল ফিল্টারের গুরুত্ব খুবই বেশি, কারণ এর উপরে ইঞ্জিনের চলমান যন্ত্রাংশসমূহের কর্মদক্ষতা এবং আয়ুষ্কাল অনেকাংশে নির্ভর করে থাকে, তাই এটি অতি প্রয়োজনীয় যন্ত্রাংশ। অয়েল পাম্প লুব অয়েলকে পাম্প করে ফিল্টারে সরবরাহ করে। ফিল্টার উক্ত অয়েলকে পরিশোধিত করে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশে প্রেরণ করে। এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট ফিল্টার পেপার থাকে। ওই পেপার অয়েলকে ছেঁকে সূক্ষ্মাতিসূক্ষ্ম আকারে ময়লা হতে মুক্ত করে। ফিল্টার সাধারণত 2 রকম হয়: বাইপাস ফিল্টার, ফুল ফ্লো ফিল্টার। অয়েল ডিপ স্টিক। এটা স্টিলের তৈরি সাধারণ রড বিশেষ। এর এক প্রান্তে ধরার জন্য লুব আকৃতির করা থাকে এবং অপর প্রান্ত আংশিক চ্যাপ্টা আকৃতির হয়। অয়েল সাম্পের লুব অয়েল লেভেলের অবস্থান দেখার জন্য দাগ কাটা থাকে। ডিপ স্টিকের দাগ কাটা অংশই সাম্পে অয়েলের লেভেল সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থান সম্পর্কে অবহিত করে। ডিপ স্টিকে দাগ কাটা সংকেত দিয়ে ফুল, হাফ ও বিপজ্জনক অবস্থা প্রকাশ করে। অয়েল প্রেসার ইন্ডিকেটর। শিক্ষার্থীরা, প্রেসার ফিড লুব্রিকেটিং সিস্টেমে প্রবাহিত লুব অয়েল প্রেসার জানার জন্য অয়েল প্রেসার গেজ বা অয়েল প্রেসার ইন্ডিকেটর ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা লুব্রিকেশন সিস্টেম এর বিভিন্ন পার্টস দেখলাম এবং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আজকের আলোচ্য বিষয় থেকে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। 1. ইঞ্জিনে বাতাসের কাজ কি? 2. স্পার্ক প্লাগের কাজ কি? 3. পেট্রোল ইঞ্জিনের প্রয়োগ ক্ষেত্র লেখো। 4. 2 স্ট্রোক ও 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্য লেখো। 5. 4 স্ট্রোক ইঞ্জিনে ব্যবহৃত লুব্রিকেটিং সিস্টেমের বিভিন্ন অংশের নাম লেখো এবং বর্ণনা করো। 6. 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মূলনীতি বর্ণনা করো। 7. 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মূলনীতি বর্ণনা করো। শিক্ষার্থীরা, এগুলোর প্রত্যেকটি আমি আলোচনা করেছি। তোমরা আমার লেকচার দেখে এই হোমওয়ার্কগুলো পূর্বের ন্যায় খাতায় লিখে ফেলবা। শিক্ষার্থীরা, আমি আজ যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আমি পরবর্তী অংশগুলো সমূহ থেকে আরো কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।